আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, আজকের যে বিষয়টি, সে বিষয়টিতে আলোচনার আগে প্রয়াত সঞ্জীবের যে একটি বিখ্যাত গান, তোমার বাড়ির রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপ, বায়োস্কোপের নেশা আমার কাটে না। এরপরে গানের আরও কথাগুলো রয়েছে। মানুষের জীবনে রাজনীতিটা আসলে একটা বায়োস্কোপ, একটা স্বপ্ন, একটা নাটক। এখানের কোনো কিছুই স্থায়ী নয়। এমনকি আপনি যখন রাতে ঘুমোতে যাবেন, যে সিংহাসন আপনি রেখে গেলেন, সকালবেলা সেই সিংহাসন আপনার জন্য থাকবে কিনা এটি নিশ্চিত নয়। রাজপ্রাসাদের আরামকে দাঁড়ায় আপনি বসে আছেন, কিংবা যে বিছানায় আপনি শুয়ে আছেন, ওটি সকাল পর্যন্ত আপনার থাকবে এটি শিওর নয়। তো এই যে রঙের বায়োস্কোপ, নাট্যমঞ্চ, এই নাট্যমঞ্চের খুব অল্পতম সময়ের জন্য আমরা যা কিছু করি, এই কাজগুলো আসলে কতটা অনাহূত, কতটা প্রয়োজন। অথচ এই রাজনীতির মাধ্যমে যেভাবে অমরত্ব লাভ করার সুযোগ রয়েছে, আপনি যদি রাজনীতির গণিত ম্যাথমেটিক্স জানেন, রাজনীতির দর্শন ফিলোসফি জানেন, রাজনীতির যে ইতিহাস এটা অধ্যয়ন করেন এবং রাজনীতির যে বাস্তবতা এটি মূল্যায়ন করেন, তবে এই বায়োস্কোপের যে সময়টুকু রয়েছে, রঙ্গমঞ্চের যে সময়টুকু রয়েছে, এটিকে আপনি পরিপূর্ণভাবে ব্যবহার করতে পারবেন। এমনিতেই আসলে যারা আধ্যাত্মিকতার চর্চা করেন, তারা মানুষের যে জীবনটি, এটিকে একটি অনন্তকাল হিসেবে বর্ণনা করেন, যে এটার কোনো শেষ নেই। এটার শুরু হয়েছে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রূহগুলো একসাথে তৈরি করেছিলেন এবং এই রুহের মধ্যে প্রাণ সঞ্চার করেছিলেন। আমি, আমার বাবা হযরত আদম আলাইহিস সালাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত রূহগুলো আল্লাহ কিন্তু একদিনে তৈরি করেছেন। এখন আবার আমাদের মৃত্যুর পরে আমাদের এই রূহগুলো আবার আল্লাহ নিয়ে নেবেন। সেখানে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকবে, হাসর নাসর পর্যন্ত। এরপর আবার অনন্তকাল ধরে কেউ জান্নাতে থাকবেন, কেউ জাহান্নামে থাকবেন। কিন্তু এই যে শুরুটা হয় কেবলমাত্র রূহের, আর এটার শেষ হয় না। এর বাইরে বাকি যে পর্বগুলো, এই পর্বগুলোকে বলা হচ্ছে রঙ্গমঞ্চ। আমরা এই পৃথিবীতে আসছি, পুরো জীবনটাই একটা বায়োস্কোপ। এই স্ত্রী, পুত্র, সন্তান, সন্ততি, বাড়ি, গাড়ি, ক্ষমতা, কোনো কিছুই আপন নয়। আবার আমরা কবরে যাচ্ছি, এটাও একটা ক্ষণিকের সময়, পার্মানেন্ট নয়। হাসরের ময়দান, দীর্ঘ সময় আমাদেরকে হাসরের ময়দানে থাকতে হবে, বিচারের ময়দানে থাকতে হবে। তারপরে যখন চূড়ান্ত সিদ্ধান্তের পরে আমরা স্থিতি হব জান্নাতে অথবা জাহান্নামে, তখন একটা অনন্ত সময় আমাদের জন্য শুরু হবে। এটাই পৃথিবীর ইতিহাস। সকল ধর্মের এই একই কথা, মূল কথা। তো সেই অর্থে যে যেখানে আছেন, জীবনের যে যেখানে আছেন, একজন খুব ধনী হয়ে গেলেন, ওটা তার জন্য একটা রঙ্গমঞ্চ, বায়োস্কোপ। অর্থ চলে যেতে খুব সময় লাগে না। কিন্তু তিনি যদি অর্থের যে ম্যাথমেটিক্সগুলো রয়েছে ওটা ফলো করেন, তাহলে এই অর্থ তার জন্য লায়াবিলিটিস হয় না। ধরুন প্রেম করে, বা একজনের শরীরে অনেক শক্তি, মেহেরদিন টার্নার, তারপরে বিশ্ববিজয়ী গামা, এরকম শক্তিশালী, রক, এরকম শক্তিশালী, কিন্তু অনেক বড় বড় শক্তিশালী জীবনের হিসাব মেলাতে না পারার কারণে ছোট্ট একটা দুর্ঘটনায় কঙ্কাল হয়ে গেছেন। একইভাবে ক্ষমতা, রাজনীতি একই অবস্থা। তো সেই দিক থেকে বর্তমান যারা ক্ষমতায় এসেছেন, বিএনপি এবং একই সঙ্গে জামাত, কেউ সরকারি দল, কেউ বিরোধী দল, তো ওনাদের আসলে সময়টা কতদিন, তাদের এই বায়োস্কোপ, জীবনের এই রঙ্গমঞ্চ, জীবনের এই নাট্যমঞ্চ, রাজনীতির এই বায়োস্কোপ কতদিন চলবে আল্লাহ জানেন।
কিন্তু আপনি আমি যদি গণনা করতে জানি, তাহলে আমরা মোটামুটি আন্দাজ করে বলে দিতে পারবো যে এই বায়োস্কোপের পরিণতি কী, শেষ দৃশ্য কিভাবে রচিত হবে এবং পরিণতি কোন দিকে গড়াবে। সেই দিক থেকে বর্তমান যে সরকার, সেই সরকার যারা পরিচালনা করছেন আর সরকারের যারা প্রধান বিরোধী পক্ষ রয়েছে পার্লামেন্টে, রাজপথে, তাদের মধ্যে যে রসায়ন রয়েছে, কেমিস্ট্রি রয়েছে, তাদের মধ্যে যে ফিজিক্স রয়েছে, বস্তুগত যে বিষয় রয়েছে, এগুলো যদি আপনি পর্যালোচনা করেন, আপনি বলতে পারবেন যে এই বায়োস্কোপের ফলাফল ভালো নয়, প্রথম দৃশ্য ভালো হয়নি, এখনও ভালো চলছে না, আর ভবিষ্যতেও ভালো যাবে না। কেন যাবে না? প্রথমত হলো যে এই সরকারের দুটো অংশ, চারটি অংশ। আমরা বলি না পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। এইভাবে আপনি সামনে, পেছনে, ডানে, বাঁয়ে, এভাবে আপনি চারভাবে ভাগ করতে পারেন। তো এই সরকারের পেছনে কি ছিল? শেখ হাসিনার 15 বছরের কর্তৃত্ববাদী শাসন ছিল। তিনটি বাজে নির্বাচনের উদাহরণ ছিল, বিস্ময়কর অর্থনৈতিক উন্নয়ন ছিল, নজিরবিহীন দুর্নীতি, জুলুম, অত্যাচার, একনায়কতন্ত্র, যেটিকে সবাই এখন ফ্যাসিবাদী বলে গালাগাল করছে। কিন্তু তার সঙ্গে সঙ্গে অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান বৃদ্ধি, মানুষের জীবনমানের উন্নয়ন, মানুষের যে বাইং ক্যাপাবিলিটি, ক্রয় ক্ষমতা বাড়া এবং বৈশ্বিক যে উন্নয়ন, সেই উন্নয়নের বিচারে বাংলাদেশের যে সূচক, প্রতিটি সূচক ধাই ধাই করে আকাশচুম্বী হয়ে যাচ্ছিল। যেভাবে জিডিপি বাড়ছিল, যেভাবে পার ক্যাপিটা ইনকাম বাড়ছিল, যেভাবে মানুষের ক্রয় ক্ষমতা বাড়ছিল, যেভাবে পাসপোর্টের মূল্য বাড়ছিল, তো এটা বর্তমান সরকারের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ। আবার একই সঙ্গে অতীতে যারা অন্যায় করেছে, সেই অন্যায় যারা করেছে, চুরি চামারি যারা করেছে, বদমাইশি যারা করেছে, তো তাদের দ্বারা ইনফ্লুয়েন্স হবে, চুরি করতে চাইবে, ঘুষ দুর্নীতি করতে চাইবে, লুটপাট করতে চাইবে, এরকম লোক বিএনপির মধ্যে যারা আছে, তাদের জন্য এই মুহূর্তটি রীতিমতো স্বর্গের সময়। তারা এই মুহূর্তে মনে করবো আমরা স্বর্গে আছি, আমরা এই কাজগুলো করবো। এর কারণ হলো যারা অতীতে সব বড় বড় চোর, একটারও শাস্তি হয়নি, সবাই ধরাছোঁয়ার বাইরে চলে গেছে এবং দেশের বাইরে গিয়ে পায়ের উপর পা তুলে, আগে ঢাকা শহরে থাকতো, এখন লন্ডন, আমেরিকায়, সিঙ্গাপুরে, দিল্লিতে তারা থাকছে। এটা আসলে কারো কারোর কাছে খুবই আকর্ষণীয় একটা ব্যবসা হতে পারে। ঠিক আছে, আমরা চুরি চামারি করলাম, বিদেশে টাকা পাচার করলাম, বউ বাচ্চা নিয়ে বাকি জীবন আমরা ওখানে কাটালাম। বাংলাদেশে মামলা হলো, মোকদ্দমা হলো, গালাগালি হলো, তাতে আমাদের কি আসে যায়? এটা বর্তমান সরকারের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ। আপনি যদি পেছনের দিকে তাকান, এই পেছনের আওয়ামী লীগের জমানার এই দুটো। দ্বিতীয় যে চ্যালেঞ্জ, পেছনের চ্যালেঞ্জ, সেটা হলো গত 17 বা 18 মাসে। সেই 18 মাসের চ্যালেঞ্জ হলো ডক্টর মোহাম্মদ ইউনূস এলেন, তার সঙ্গে কতগুলো ইসলামিস্ট গ্রুপ একত্র হলেন, এনজিও একত্র হলেন, তারপরে আমেরিকা, দিল্লি, চায়না সবাই কমপ্লাই করলেন, ইউরোপ কমপ্লাই করল। কমপ্লাই করার পরেও 17 মাসে ডক্টর মোহাম্মদ ইউনূস কিছুই করতে পারেননি। কেন পারেননি? এর কারণ হলো যে ভিত্তি যে মূলগুলো, একটা রাষ্ট্রের যে ভিত্তি মূলগুলো, এটা নড়বড় হয়ে গেছে। যেভাবে মব হয়েছিল, যেভাবে আইন শৃঙ্খলার অবনতি হয়েছিল, তারপরে যেভাবে ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়েছিল, এর প্রত্যেকটা জিনিসেরই কিন্তু একটা রিজন আছে, কারণ আছে। তো সেই কারণগুলো আপনি রাতারাতি বন্ধ করতে পারবেন না, রাতারাতি বন্ধ করতে পারবেন না। তো যার জন্য এই কারণগুলো থেকে বের হয়ে আসাটা এত সহজ বিষয় নয়। এটি বর্তমান সরকারের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ। ফলে পিছনে যদি আপনি তাকান, তাহলে এই পিছনে এই সমস্যাগুলো আপনাকে তাড়া করবে, নেগেটিভগুলো আপনাকে তাড়া করবে, আপনাকে পিছনে টানবে, আর পজিটিভগুলো মানুষের এক্সপেকটেশন আপনার সম্পর্কে বাড়িয়ে দেবে যে শেখ হাসিনা তো ভালো ছিল,
পদ্মা ব্রিজ করেছে। শেখ হাসিনা তো ভালো ছিল, সে এই ৩০০ ফিট রাস্তা থেকে শুরু করে বাংলাদেশের সব রাস্তাঘাট ফকফকা করে দিয়েছে। তারপরে সমস্ত এয়ারপোর্টগুলো, সমস্ত এই যে মেগা প্রজেক্ট, রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে শুরু করে মানে যেদিকে তাকাই শুধু ফুলের সমারোহ। সাভার থেকে গাজীপুরে যান, গাজীপুর থেকে আপনি আবার সেই টাঙ্গাইলের দিকে যান, আবার এদিকে সাভার থেকে আপনি টাঙ্গাইলের দিকে যান, রাস্তার দিকে তাকান, কি প্রশস্ত ইউরোপ এর মতো রাস্তা। মানুষজন চাইবে যে তারেক রহমান সাহেব এরকম একটা দুটো রাস্তা করুন, রাস্তার মধ্যে থেকে মানে রাস্তার পাশ দিয়ে একটা খাল হোক, লেক হোক। এই যে আপনি ৩০০ ফিটের দুই পাশে দুটো লেক, কিংবা হাতির ঝিলের যে লেক, এই হাতির ঝিলের লেক যে খনন করা হলো, এত দৃষ্টিনন্দন, এত সুন্দর, ইউনিক, মানে শহরের মধ্যে যে একটা সার্কেল জলপথ তৈরি হলো শেখ হাসিনার জমানাতে। লোকজন চাইবে আছে, ঠিক আছে শেখ হাসিনা এটা করেছেন, ভালো কথা। আপনি গুলশান বাড়িধারা, এটার যে এই লেকটা আছে, এই লেকটাকে আপনি হাতির ঝিলের মতো একটু করে দেন। লেকের চারিপাশে রাস্তা উদ্ধার করেন, সেখান দিয়ে আপনি ওয়াকওয়ে করেন, সেখান দিয়ে আপনি ওয়াটারওয়ে করেন, সেখান দিয়ে আপনি অন্ততপক্ষে 2 লেনের আপনি একটা ড্রাইভওয়ে করে দেন। টাকা নিয়ে ড্রাইভওয়ে করেন, সুন্দর একটা ড্রাইভওয়ে করে দেন। আপনার গুলশান বনানীর যে লেক আছে, বারিধার যে লেক আছে, এর চারিদিকে যদি আপনার ড্রাইভওয়ে হয়, প্রচুর জায়গা আছে, মানে এখানে 2 লেনে বা 4 লেনের গাড়ি চলবে হাতির ঝিলের মতো। তারপরে সেখানে লোকজন চলাফেরা করবে, এই জায়গা আছে, এই জায়গা আছে। তো সেটা তাকে করতে হবে। এরকম চ্যালেঞ্জগুলো থেকে যাবে তার কাছে উন্নয়নের জন্য, বর্তমান সরকারের কাছে। ফলে আগামীতে তাকে যদি এগোতে হয়, তাহলে অতীতের যে সকল নেগেটিভ জিনিস রয়েছে একটা কাজও করা যাবে না। করলেই বলবে যে ওই যে আওয়ামী লীগের মতো এই কাজ করছে, আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদের চরিত্র। আবার যদি করতে না পারে, আওয়ামী লীগ তো ভালো ছিল, আওয়ামী লীগ এই কাজ করতে পেরেছে, তারপর শেষ ওই কাজ করতে পেরেছে, এরা তো কিছুই করতে পারছে না, খালি বড় বড় কথাবার্তা বলছে। এই কথাগুলো মানুষ বলতে থাকবে এবং মানুষের মুখ আপনি বন্ধ করতে পারবেন না। গেল সামনে পেছনে। এখন ডানে এবং বামে, তো ডান বামের দুটো দাগ আছে। ডান দিকে সাধারণত আপনজনেরা থাকে, বাম দিকে সাধারণত যারা থাকে মানে তাদেরকে নেতিবাচক বলা হয়। তো বাম দিকে যদি আপনি ধরেন, বিরোধী দল আছে জামাত এবং এনসিপি। তো জামাত এবং এনসিপির নতুন যারা প্রজন্মের, তারা গত 17 মাসে তারা যে বিশ্বাস অর্জন করেছে যে এই বাংলায় তারা যা ইচ্ছে তাই করতে পারে, এই বাংলায় তারা রাজকীয় সন্তান, এই নতুন বাংলাদেশে তারা স্রষ্টা। ৭১-এর যুদ্ধ আর ২৪-এর যুদ্ধ, এই দুয়ের মধ্যে ২৪-এর যুদ্ধটাই গুরুত্বপূর্ণ। ৭১-এর মুক্তিযোদ্ধার চাইতে জুলাই যোদ্ধা যারা আছেন তারা শ্রেষ্ঠ। আপনি এই তরুণ প্রজন্মের একজন দুজন নয়, লক্ষ লক্ষ যারা সমন্বয়ক নামে ছিলেন, হয়তো রাজনীতিতে অ্যাক্টিভ না, কিন্তু এই প্রজন্মের মধ্যে তারা মনে করে যে বিএনপি সুবিধাভোগী, তারা পলাতক একটি দল, মেরুদণ্ডহীন একটি দল। বেগম জিয়াকে যখন বন্দি করে রাখা হয়েছিল, তার বাড়ির সামনে বালির ট্রাক দেওয়া হয়েছিল, তারেক রহমান সাহেবের কোমর ভেঙে দেওয়া হয়েছিল, তিনি 17 বছর যত চেষ্টা করেন না কেন বাংলাদেশে আসতে পারেনি, তিনি স্কাইপিতে বসে বসে আঙ্গুল উঁচু করে বড় বড় কথা বলেছেন। তারা নতুন মুক্তিযোদ্ধা, বিএনপিকে ক্ষমতায় বসিয়েছেন। ফলে তাদের মধ্যে যে একটা অ্যাটিটিউড থাকবে, সেই অ্যাটিটিউড মোকাবেলা করার মতো শক্তি বিএনপির হবে না। বিশাল একটা প্রজন্ম, এই যে জেনজি, এটা এখন হয়তো কোনো কথাবার্তা বলছে না, কিন্তু কয়দিন পরে দেখবেন যে তারা স্বরূপে আবির্ভূত হবে এবং তারা মনে করবে যে শেখ হাসিনার মতো একটা বিরাট শক্তিকে আমরা পরাজিত করেছি, কাজেই তারেক রহমান বিএনপি এটা কোনো শক্তিই না, নাথিং, বগাস। এই যে মন মানসিকতা এবং এই যে তাদের কনফিডেন্স, সেই কনফিডেন্স লেভেলটা তাদেরকে এগিয়ে দেবে। আর অ্যাগেনস্টে বিএনপির যে হীনমন্যতা, এটা তো সত্য যে বিএনপি মাথা নিচু করেছিল, সরকারকে ভয় পেত, মানে আওয়ামী লীগকে ভয় পেত, তারা কিছুই করতে পারেনি। তারেক রহমান সাহেব দেশে আসতে পারেননি এবং তিনি যে এসেছেন, কেন এসেছেন, কীভাবে আসছেন, এটা আমাদের সবার চেয়ে তারেক রহমান সাহেব খুব ভালো জানেন। তো কাজেই এখানে বাম দিকে যে এনসিপি আছে তাদের সাথে এরকম একটা মনস্তাত্ত্বিক যুদ্ধ। এনসিপিকে এই মুহূর্তে যারা প্রমোট করছেন সব দিক থেকে মুরব্বী হিসেবে, তারা জামাত। ৭১-এ পাকিস্তানের মতো একটা শক্তির সাথে দোসর হয়ে মুক্তিযুদ্ধের সাথে 9 মাস সশস্ত্র যুদ্ধ করেছে।
এবং সশস্ত্র যুদ্ধ করার পর তারা এই দেশ ছেড়ে যায়নি, মাটি কামড়ে ছিল। ফলে জামাত আওয়ামী লীগের মতো নয়, বিএনপির মতো নয়, এই বাস্তবতাটা বুঝতে হবে। ৭১-এ এত বড় দুর্ঘটনা ঘটানোর পরেও তারা অনুশোচনা না করে, কোনো রকম দায় স্বীকার না করে এখনও পর্যন্ত বুক চিতিয়ে বাংলাদেশে আছে এবং নানা রকম কলা কৌশল করে সংসদে ৭৮ সিট নিয়ে তারা বিস্ময়কর যুত্থান দেখিয়েছে। এটা এত সহজ বিষয় নয় বাম দিকে। দ্বিতীয়ত, গত ১৭ মাসে তারা যে কৌশল দেখিয়েছে এবং গত ১৭ মাসে তাদের যে সফলতা, তারা যে ন্যারেটিভগুলো বিএনপির বিরুদ্ধে তৈরি করে ফেলেছে এবং নিজেদের ব্যাপারে তারা যে আত্মবিশ্বাস তারা অর্জন করেছে, ইয়েস দে ক্যান ডু। তারা ১৫ থেকে ২০টি সিট পাওয়ার উপযুক্ত ছিল, সেখান থেকে তারা যদি 78-এ আনতে পারে তাহলে ১৭৮ মানে 178 পার্লামেন্টারি সিট তারা আরেকটু ধাক্কা দিলে পেতে পারে, এই বিশ্বাস তাদের হয়ে গেছে। তাদের একেবারে অখ্যাত একজন প্রতিদ্বন্দ্বী দ্বারা তারা তারেক রহমান সাহেবের মতো প্রার্থীকে যেভাবে গুলশানের মতো জায়গাতে নাস্তানাবুদ করে ফেলেছেন এবং তারা বিশ্বাস করেন যে এখানে ইঞ্জিনিয়ারিং করে আসলে জামাতের প্রার্থীকে হারানো হয়ে গেছে, মূলত জামাতের প্রার্থী জয়লাভ করেছে। এই যে আত্মবিশ্বাস, এই আত্মবিশ্বাস জামাতকে অনেক দূরে এগিয়ে দেবে, বিএনপিকে ভীষণ রকম বিপদে ফেলবে। এটা হলো বাম দিকের শক্তি। এবার ডান দিকের শক্তির কথা বলে আজকের বক্তব্য শেষ করব। ডান দিকে আছে বিএনপির সাহায্যকারী নেতা কর্মী থেকে শুরু করে সবাই। এখানে স্পষ্টতই জনাব তারেক রহমান নিজে, উজিরে আজম প্রধান ব্যক্তি, তার সঙ্গে আছেন তার পরিবার, তার কন্যা, তার স্ত্রী। এর বাইরে আছেন তার নিকটাত্মীয়, আর আছেন লন্ডন থেকে তার একান্ত আপনজন যাদেরকে তিনি উপদেষ্টা বানিয়েছেন তারা। এরপরে তিনি বাংলাদেশ থেকে বিভিন্ন সেক্টর থেকে তার পছন্দের কিছু মানুষকে উপদেষ্টা নিয়োগ দিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে তার প্রতিনিধি রূপে সেগুলো তদারক করতে দিয়েছেন। এটা হলো তার প্রথম টায়ার। এখন এই প্রথম টায়ারে যারা আছেন তারা সবাই রাজনীতিতে হাতে গোনা অল্প কয়েকজন ছাড়া সবাই অনভিজ্ঞ, অপরিপক্ক এবং ক্ষেত্র বিশেষে পদ পদবীর জন্য অনুপযুক্ত। ২ নম্বর হলো যে এখানে সবাই এই প্রথম রাষ্ট্র পরিচালনায় এলেন, যেটা একটা ফার্স্ট টায়ারের কিচেন ক্যাবিনেট। এই প্রথম তারা রাষ্ট্র পরিচালনায় এলেন এবং এমন একটা পরিবেশ পরিস্থিতিতে তারা রাষ্ট্রের দায়িত্ব নিলেন যেখানে রাষ্ট্র ফাংশন করছিল না বা করছে না এখন পর্যন্ত। একটা সিস্টেম ধারাবাহিকভাবে যদি ফাংশন করে সেখানে একজন একেবারেই অবোধ শিশুকে সিংহাসনে বসিয়ে রাষ্ট্র পরিচালনা সম্ভব, কিন্তু এখন রাষ্ট্রের প্রধান নির্বাহীকে সব কিছু করতে হবে, সব সিদ্ধান্ত। তিনি ইচ্ছা করলে ছাগল পালন করতে পারেন, তিনি ইচ্ছা করলে বাঘ পালন করতে পারেন, তিনি ইচ্ছা করলে খাল কাটতে পারেন, তিনি ইচ্ছা করলে আকাশে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে পারেন, তিনি ইচ্ছা করলে কিম হতে পারেন, তিনি ইচ্ছা করলে সম্রাট আকবর হতে পারেন। এরকম একটা নড়বড়ে অবস্থা রয়েছে। তো সেখানে প্রথম টায়ার নিয়ে এই রাজ্যের বা এই রাষ্ট্রের সব কিছু শক্ত হাতে দমন করা আমার কাছে সহজ মনে হচ্ছে না। দ্বিতীয় টায়ার হলো স্তর হলো ওনার প্রিয়জন দলের মধ্যে যারা আছেন তাদেরকে উনি নিয়োগ দিয়েছেন, বিশেষ করে ইয়াং তরুণ তুর্কি যাদেরকে তিনি তুমি তুমি করে বলেন, মানে ছোট ভাইয়ের মতো বলেন। এরাও অনভিজ্ঞ, এদের কারো কারো বিরুদ্ধে ভীষণ রকম বদনাম রয়েছে, এদের যোগ্যতা, অনেকের যোগ্যতা নিয়ে ভীষণ রকম প্রশ্ন রয়েছে। হাতে গোনা ২-১ জন ছাড়া বেশিরভাগ মানুষ, মানে তার যে দ্বিতীয় স্তরের তার স্নেহভাজন যারা আছে তারা সমাজে নিন্দিত, পরিবারে নিন্দিত, নিজেদের পরিবারে নিন্দিত, বাবা মা আত্মীয় স্বজন কেউ তাদেরকে পছন্দ করে না। তারা যে সোসাইটিতে আছেন সেই সোসাইটিতে তারা অনেকটা ফালতু, অসামাজিক, ব্যক্তিত্বহীন, লোভী, দরিদ্র, টাউট, বাটপার হিসেবে অনেকের খ্যাতি জুটে গেছে। এরপরে তৃতীয় স্তরে আছে দলের সিনিয়র নেতৃবৃন্দ, তাদেরকে তিনি ফেলতেও পারেন না আর নিতেও পারেন না, কিন্তু তাদেরকে বিভিন্ন পদ পদবি দিয়ে রেখেছেন যাদের সঙ্গে তার মনস্তাত্ত্বিক, মানে জনাব তারেক রহমান সাহেবের মনস্তাত্ত্বিক দূরত্ব আছে, কিন্তু এরা পদ পদবিতে আছেন। যারা সিনিয়র নেতৃবৃন্দ তারা কেউ মানে গায়ে গা লাগিয়ে কাজ করবেন না, করছেন না। আবার এদের অনেকের শরীরও নষ্ট হয়ে গেছে, বয়সও বেড়ে গেছে, বয়স প্রায় অনেকের 70-75-এর উপরে উঠে গেছে।
ফলে তারা যেখানেই থাকেন তারা এই ৩টি কারণে তারা অনেকেই বেগম জিয়ার আপনজন ছিলেন, অনেকে তারেক রহমান সাহেবের সাথে মনস্তাত্ত্বিক দূরত্ব রয়েছে, আর অনেকের বয়সের ভারে তারা নুজো। ফলে এখানে আউটপুট আসবে না। আর চতুর্থ যে স্তরটি রয়েছে সেটি হলো কতগুলো মীর জাফর, মীর মদন, রায়দুল্লভ, ইয়ার লতিফ, যারা বেগম জিয়ার ক্ষতি করেছে, তারেক রহমান সাহেবকে টিটকারি করেছে, তার কথা শুনেনি, তার মৃত্যু কামনা করেছে, এবং পুরো সময়টি তারা যখন যেখানে যে দরগা পেয়েছে সেই দরগায় তারা বাতি জ্বালানোর চেষ্টা করেছে। এই ধরনের দোদুল্যমান অস্থির প্রকৃতির একটা গ্রুপকে তিনি তার কাছে টেনে নিয়েছেন, যারা তিনি পার্লামেন্টারি কমিটির বৈঠক করবেন, সেখানে বসে পিছনে বসে তারা সুতা কাটবে। তারা মন্ত্রণালয়ে বসে চেয়ারে বসে যখনই লোকজন পাবে এই প্রধানমন্ত্রীর গীবত গাইবে। এই সেম কাজটি শেখ হাসিনা করেছিলেন। ফলে এই যে তার ডান দিকে 4টি স্তর আমি বললাম, ফোর্থ টায়ার অফ পাওয়ার, ক্ষমতার যে 4টি বলয় রয়েছে, এটার এই যে আমি ব্যাখ্যা দিলাম, আপনি একটু দ্বিমত করেন তো, কাউন্টার করেন। আর যদি কাউন্টার করেন ভালো কথা, আই এম সরি। আর যদি একত্র হন তাহলে এখান থেকে ভালো ফলাফল কীভাবে আসবে? দ্বিতীয় টায়ারের কথা বললাম, মানে দ্বিতীয় যেটা বাম দিকের কথা বললাম সেটা একটু স্মরণ করুন। সামনের কথা বললাম, পেছনের কথা বললাম, সব মিলিয়ে সরকার যদি ভালো করতে পারে ইট উইল বি মিরাকল। আর সরকার যদি ভালো করতে না পারে সেটা হবে একেবারে স্বাভাবিক একটি ঘটনা। আর আমরা যারা জনগণ, আমরা যেভাবে নিয়তির খপ্পরে পড়ে গেছি, এই নিয়তির খপ্পরে আমাদের এই দুর্ভোগ দুর্দশা, মানে তুমি চলে গেলে চেয়ে চেয়ে দেখলাম, আমাদের চোখের সামনে আমাদেরই প্রাসাদ জ্বলতে থাকবে, আমাদের কিচ্ছু করার থাকবে না। এটাই আমাদের নিয়তি। কেন সেই নিয়তি সেটা হয়তো আর একদিন আলাপ আলোচনা করা যাবে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।